এবার যদি ফার্টিলাইজেশন আঁকি এবং বুঝতে চাই তাহলে আমাদের প্রথম এই কার্ভগুলো আঁকতে হবে। এই স্টিগমার উপরে ম্যাচিওর পোলেন গ্রেইন ল্যান্ড করে। যখন পোলেন গ্রেইনটা ম্যাচিওর হয়ে যায়, আগের দিন আমরা মাইক্রোস্পোরের ডেভেলপমেন্টাল স্ট্রাকচার স্টেপ গুলো এঁকেছিলাম, সেক্ষেত্রে এক্সাইন ইনটাইন লেয়ার গুলো মনে আছে। ধরে নাও ওটা 2 সেল স্টেজে রিলিজ হয়েছে এবং পোলেন টিউব বেরোয়নি, জার্মিনেশনটা হয়। যদি 3 সেল স্টেজেও রিলিজ হয় তাও কিন্তু জার্মিনেশন আগে হয় না। জার্মিনেশন হয় কম্প্যাটেবল স্পিসিসের পোলেন গ্রেইন যদি রেসপেক্টিভ স্পিসিসের স্টিগমার উপর ল্যান্ড করে। এটাও খুব জরুরি। জবা গাছের ধরো স্টিগমার উপর আম গাছের পোলেন গ্রেইন করলে কোনোদিন জার্মিনেশন হবে না। এটা একদম কিন্তু স্পিসিস স্পেসিফিক বেরিয়ার করা থাকে। যেমন আমরা প্রত্যেকেই জানি একই পুকুরে ধরো রুই, কাতলা, মৃগেল 3 রকমেরই মাছ আছে। তো ফার্টিলাইজেশন টাইমে ওরা যদি সবাই স্পার্ম বা ওভাম রিলিজ করে, আমরা যেমন জানি যে মাছের ক্ষেত্রে এক্সটার্নাল ফার্টিলাইজেশন, ওরা তো ডিম বা ফিমেল এটা জলে রিলিজ করে। তো কাতলা মাছের ডিম মৃগেল মাছের স্পার্ম দ্বারা কখনো ফার্টিলাইজ হবে? জলেই তো আছে, তারা কাছাকাছি আসলে জীবনে হবে না। এটাকে স্পিসিস স্পেসিফিক বেরিয়ার হিসেবে সৃষ্টিকর্তা অনেক আগে মানে করে রেখে দিয়েছে। আসবে উপরে বসবে, নষ্ট হয়ে যাবে। এটা একমাত্র রেসপেক্টিভ গাছের যদি পোলেন গ্রেইন হয় তবে এই স্টিগমার উপর অসংখ্য পড়তে পারে, তার মধ্যে থেকে আস্তে আস্তে পোলেন টিউব বেরোনো শুরু করবে। কোনোটা একটা ছোট বের করলো, কোনোটা বড়, এরকম পোলেন টিউব স্টাইলের মধ্যে দিয়ে নিচের দিকে আসার চেষ্টা করবে। পোলেন গ্রেইনটা কিন্তু সেই স্টিগমার উপরেই আটকে থাকে, গ্রেইনটা ইটসেলফ ঢুকে যায় না। ওই সরু সরু জুতো যেটা একদম এটা কি বলবো, এটা থ্রেডের মতো, নিডলের মতো ডেভেলপ হয়, জার্মিনেশন অফ পোলেন টিউব যাকে বলে, এইটা কিন্তু এরকম ভাবে ট্রাভেল করতে থাকে আর যেতে থাকে কোথায়? এই প্লাসেন্টার ভেতরের দিকে, যার ভেতরে অ্যাকচুয়ালি ওভিউলটা। তো ইমাজিন করো, আমরা ওই স্ট্রাকচারটাকে আরেকবার আঁকি, একটু রাফলি আঁকি, অত যত্ন করে আঁকার দরকার নেই এই সময়। ধরো এটা মাইক্রোপাইলার এন্ড, এখানে আমাদের এমব্রায়োস একটা আছে। এমব্রায়োস একের এই দিকটায় 3টে সেল আছে, এদের নাম কি? চালাজাল এন্ডের দিকে যে 3টে সেল থাকে বলো, নাম বলো। অ্যান্টিবোডাস। আর এই সাইডে যে 3টে সেল থাকে এই অ্যাপারেটাস। তার মধ্যে ধরে নিলাম মিডিলটাকে আমরা সিগনিফাই করার জন্য লাল করে রাখি, আর মাঝখানে মিডলে থাকে একটা সিঙ্গেল সেল। তাহলে এটা সিঙ্গেল এমব্রায়োস উইথ 7 সেল স্ট্রাকচার, ম্যাচিওর এমব্রায়োস। এবার পোলেন টিউব ধরো উপর থেকে আসছে, ইমাজিন করো এরকম ভাবে ট্রাভেল করছে পোলেন টিউব। ধরো এই পাশ দিয়ে ঘুরেও কিন্তু ঠিক মাইক্রোপাইল খুঁজে নেবে। যে সমস্ত পোলেন টিউবের এই মুখটা মাইক্রোপাইল দিয়েই ঢোকে আর অন্য কোনো জায়গা দিয়ে এমব্রায়োস স্যাককে রিচ করে না, তাকে বলা হয়, সেই প্রসেসটাকে বলা হয়। এছাড়াও এই টার্মটা ছাড়াও আরো কতগুলো টার্ম আছে, চ্যালাজোগ্যামি, মেসোগ্যামি, এই টার্মগুলো তোমরা পাবে। যদি কখনো কোনো এক্সেপশনাল গাছের ক্ষেত্রে কারোর পোলেন টিউব মাইক্রোপাইল দিয়ে না ঢুকে এই সাইড দিয়ে ঢুকলো এবং ঢোকার পর ভেতরের দিক দিয়ে এগকে খুঁজে পাবে, সেটা তার মেকানিজম আছে। কিন্তু ধরো এই সাইড দিয়ে প্রথমবার ঢুকলো বা মিডল সাইড দিয়ে ঢুকলো, এই চ্যালাজাল এন্ড দিয়ে যদি কখনো কোনো ক্ষেত্রে কোনো গাছের ক্ষেত্রে যদি পোলেন টিউব এন্টার করে তাকে চ্যালাজোগ্যামি বলা হয়। আর এই মাঝখান দিয়ে মিডল যে কোনো নিউসেলাস পার্ট দিয়ে ইন্টিগুমেন্টকে পেনিট্রেট করে যদি ঢোকে সেটাকে বলা হয় মেসোগ্যামি। যেগুলো রেয়ার, একমাত্র পোরোগ্যামিটাই বেশি পাওয়া যায়, যেটা মাইক্রোপাইলারের এখানে ওপেনিংস থাকেই সেই জায়গাটা দিয়ে ঢোকে। এবার বলো আমাকে, পোলেন টিউবের একদম মাথায় ফার্স্ট কোন সেলটা থাকে? একটা ডিজেনারেটেড সেল থাকে, বলো তো কি সেল এটা? ভেজিটেটিভ সেলস। পোলেন টিউবের স্ট্রাকচারটা দেখে নাও, এ এসে তাহলে প্রথম ধাক্কা খাবে। বলো তো ফার্স্ট ধাক্কাটা, এ যদি একে পেনিট্রেট করতে চায়, ফার্স্ট ধাক্কা কার সাথে লাগবে? সাইনার্জিস। ফার্স্ট ধাক্কাটা এক্সেল এর সাথে লাগলে এক্সেল নষ্ট হয়ে যেতে পারে। ওর জন্যই সাইনার্জিসের কাজই হলো এক্সেল কে এই ইনিশিয়াল শকটাকে আটকায়। এ কি করে বলো তো, একটু পরেই ভালো করে দেখো। ধরো এইটাও ফাটলো, এটা আরেকটু এগোলো, ইমাজিন করো এটা আরেকটু এগিয়ে এই ওয়ালটাকে পেনিট্রেট করলো। সো এইটাও ফাটলো, ভেতর থেকে এর সাইটোপ্লাজমিক কন্টেন্ট এবং অন্যান্য এনজাইম হরমোন রিলিজ হবে। এই তারপরে বেরোবে এই ভেজিটেটিভ ডেস্ট্রয়েড ভেজিটেটিভ সেলটা, আর তার পেছনে কিন্তু মেল গ্যামেট দুটো আছে, এ কিন্তু প্রোটেক্টেড তার দ্বারা। কিছু সাইটোপ্লাজমিক কন্টেন্ট তার মাথায় ছিল, যেমন রুটের মাথায় রুট ক্যাপ থাকে, রুটকে বাঁচায়, ঠিক সেরকমই এখানেও ভেজিটেটিভ সেলটা বাঁচায়। ক্লিয়ার বোঝাতে পারছি তো আমি? এইটা
ভেতরে ঢুকেই প্রথম কাজ করবে এই সাইনার্জিস গুলোকে ধীরে ধীরে ধ্বংস করবে এবং প্রথম মেল গ্যামেটটা ভেতরে ঢুকে যাবে। সো এইটা এই দুটোই সাইনার্জিস থাকবে না, নেই। এবার মাঝখানে কে পড়ে রইলো? এগ। এই দুটো মেল গ্যামেটের মধ্যে যে প্রথম এগের কাছে যাবে সেটাই হলো ফার্স্ট মেল গ্যামেট, আর কোনো কিছু ভাবতে হবে না। পরেরটাও যদি শেষ মুহূর্ত থেকে মারামারি করে আগে ঢোকে, এটাই হবে ফার্স্ট মেল গ্যামেট, যে আগে ঢুকবে ফার্স্ট মেল গ্যামেট। আর এটা তো আমরা এক্সেল জানি, it is ready to fertilize. This fusion will be referred as signal fertilization এর ফার্স্ট স্টেপ। এইটাকে তাহলে আমরা কিভাবে লিখতে পারি? দেখো, ফার্স্ট মেল গ্যামেট এই ইভেন্টটাকে আমরা লিখছি প্লাস ফার্স্ট মেল গ্যামেট কি নেচারের, কি ডিপ্লয়েড না হ্যাপ্লয়েড? বলো হ্যাপ্লয়েড। তো আমি এন লিখলাম, কোনো সমস্যা নেই। তারপরে সে ফিউজ করছে কার সাথে? ইনিশিয়ালি যাচ্ছে এগের সাথে। এগ এর নেচার কি বলো? এটাও হ্যাপ্লয়েড। এই ফিউশনটাকে কি বলে লেখো? সিনগ্যামি। আর তৈরি করবে কি? এই ভবিষ্যতের চারা গাছ হবে। তো দিস ইভেন্ট ইজ নোন অ্যাজ সিনগ্যামি। সিনগ্যামি। এবার হলো সেকেন্ড মেল গ্যামেট। এটা তো ধরো ফিউজ হয়ে গেল, এর পরপরই তো এটা বেরোবে। মেকানিজমটা কিভাবে ইনশিওর করে, কেন এই জায়গাটা দিয়েই ঢোকে এবং কেন সিনগ্যামিটা আগে? যদি সিনগ্যামি হয়, যদি জাইগোট ফর্ম হয়, তবে গিয়ে এই সেকেন্ড নিউক্লিয়াসটা এর সাথে মিট করবে, এটা তারপর রিলিজ করে এর পাশে চলে যাবে এবং এই সেকেন্ডারি যে নিউক্লিয়াসটা অলরেডি 2n আমরা লিখে রেখেছিলাম তার সাথে ইউনাইট করবে। যদি কোনোভাবে এটার ধ্বংস হয়ে যায় বা এগে ফিউশন হয়েও ভায়াবল জাইগোট তৈরি করতে পারলো না, পরেরটা আর হবে না। এখানেই একটা ও সিওরিটি করে রাখে যে হ্যাঁ, এটা কাজে লাগলে তবে গেলে পরের ফিউশনটা ঘটাবো। কারণ পরের ফিউশনটাকে কি বলে লেখো? সেকেন্ড মেল গ্যামেট যে ফিউশনটা ঘটায়, সেকেন্ড মেল গ্যামেট কথাটা একটু লিখে দিও তো, আমি আর লিখলাম না, লাইনটা লেন্দি হয়ে যাচ্ছে। সে ফিউজ করবে কার সাথে? সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে। তার প্লয়েডি কত? 2n। বড় বড় কথা লিখো, আমার মতো সংক্ষেপে লিখো না। এ আলটিমেটলি তৈরি করে কি? প্রাইমারি এন্ডোস্পার্ম। প্রাইমারি এন্ডোস্পার্ম কয়টি হবে? 3n। n প্লাস 2n 3n। এই মেকানিজমটাকে কি বলা হয়? ট্রিপল ফিউশন। কারণ এই ফিউশনে ট্রিপ্লয়েড বড় হওয়া শুরু করলে তাকে খাবার দিতে পারবে না। ইনফ্যাক্ট কিছু কিছু সিডের বাইরে যদিও নিউসিলাসের এই লাইনিংটা থেকে যায়, তাদের ক্ষেত্রে এই লাইনিংটাকে পারসিস্টেন্ট পেরিস্পার্ম বলা হয়। এটা কফি সিডের মধ্যে পাওয়া যায়, এটা প্রশ্ন আসে প্রচুর। আর একটা উদাহরণ আছে, বইতে দেখে নেবে। পেরিস্পার্ম বলে যাদের ক্ষেত্রে নিউসিলাসের পাতলা লাইনিংটা টোটাল ডেভেলপিং এমব্রায়ো সেক্টর বাইরে থেকে যায়। এন্ডোস্পার্ম ভবিষ্যতে তো আর অন্য সেলগুলো কিছু থাকে না, এই অ্যান্টিপোডাল সেলস গুলোও কিন্তু মরে যায়, এদেরও আর কোনো রোল নেই। কাজ এই দুটোরই, এক্স সেল আর মাঝখানে সেকেন্ডারি নিউক্লিয়াস। একবার জাইগোট যেটা এখানে দেখলাম তৈরি হলো, আর একবার মিডলে এন্ডোস্পার্ম তৈরি হয়ে গেলে এগুলোও নষ্ট হয়ে যায়। কিছু কিছু গাছের ক্ষেত্রে, যেমন বললাম কফি বিনস, এদের ক্ষেত্রে এই ডেভেলপিং জাইগোট এন্ডোস্পার্ম এর বাইরে একটা ফুডের লেয়ার থাকে যেটাকে পারসিস্টেন্ট পেরিস্পার্ম বলে, পরে এটা নষ্ট হয়ে যায়। আর কিছু কিছু সিডের ক্ষেত্রে এটা থাকেই না, নিউক্লিয়াস লাইনিংও নষ্ট হয়ে যায় ধীরে ধীরে। কারণ একে খাবার সাপ্লাই দেওয়ার মতো তৈরি হয়ে গেছে এই জিনিসটা, এই ভবিষ্যতে ওকে খাবার সাপ্লাই দেবে, বড় হবে, ক্রমশ সংখ্যা বাড়বে এবং ওকে খাবার সাপ্লাই দেবে। এই যে এই ধরনের ফার্টিলাইজেশন টেকনিক সাইমালটেনিয়াসলি একই সময় যেহেতু দুটো ইভেন্ট ঘটে, নাম্বার 1 সিনগ্যামি, দিস ইজ নাম্বার 1 ইভেন্ট, প্লাস একই সাথে ট্রিপল ফিউশন হয়। এটা যদি সাকসেসফুলি হয় তাহলে ট্রিপল ফিউশনটাও হবে। এই দুটো ইভেন্ট যেহেতু একই সাথে ঘটে, both syngamy as well as triple fusion, that's why the fertilization technique in flowering plant is known as double fertilization, and it was first discovered by the scientist in the year of, in case of বহুবার পরীক্ষা আছে এই পার্টিকুলার লাইন থেকে 3টে বছর, বহুবার এমসিকিউ তে এসছে, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস তে এসছে, মাত্র এই একটা লাইন থেকে। ক্লিয়ার? বলো বুঝলে কিনা? তাহলে এরও যদি আমি ফিউচার আলোচনা করি, হোয়াট উইল বি দ্য ফিউচার অফ জাইগোট? দে উইল ডেভেলপ দ্য প্ল্যান্টলেটস ল্যাটার।
This is the embryo that will divide mitotically and form the plantlet slab. What will be the function of endosperm? Endosperm will provide the food to the developing embryo. এই জাইগোট এমব্রায়ো তৈরি করবে, এ কিন্তু শুধুমাত্র একে খাবারটা সাপ্লাই করে দিয়ে যাবে। ওই ডিমের কুসুমের, ডিমের কুসুম কিন্তু মুরগির বাচ্চা হয় না, ডিমের কুসুমটা কেবলই ওর কিন্তু খাবার। কিন্তু অ্যানিমালসদের ক্ষেত্রে এই ডাবল ফার্টিলাইজেশনের প্রয়োজন হয়, কারণ অ্যানিমালসরা আইদার যারা অভিপেরাস হয় তারা ডিমের মধ্যে ওরকম কুসুম জাতীয় কিছু আইদার বানাতে পারে, বা আমাদের মতো যারা অ্যানিমাল সেখানে তো মায়ের সাথেই কানেক্টেড থাকে, তো ফুড তো মায়ের বডির থেকেই রক্তের মাধ্যমে নেবে। অ্যানিমেলের ক্ষেত্রে মেকানিজমটা অন্যরকম, কিন্তু গাছের ক্ষেত্রে জেনারেলি ফল তৈরি হয়ে যাওয়ার পর তো গাছের থেকে হয় পড়ে যায় বা পাখি খায় বা এনিথিং হয়, যাতে ও ভবিষ্যতে অন্য জায়গায় পড়লেও ওর এগিয়ে নিয়ে যাওয়ার মতো মেটেরিয়াল সিডের মধ্যেই থেকে যায়, সেটার জন্য এন্ডোস্পার্মটাকে তৈরি করে রেখে। আর এন্ডোস্পার্ম আগে ডেভেলপ হয়, দেন জাইগোট ডেভেলপ হয়। এই দুটো তৈরি হওয়ার মধ্যে জাইগোট আগে তৈরি হয়, এন্ডোস্পার্ম সেকেন্ডে তৈরি হয়। এটা সবসময় মনে রাখবে, এটা সেকেন্ড ডিপেন্ড। কিন্তু ডেভেলপমেন্ট যখন ডেভেলপমেন্টের স্পিড নিচ্ছে, তখন আগে এন্ডোস্পার্ম হু হু করে বেশি তৈরি হয়ে নেবে, তারপর এমব্রায়ো ডেভেলপমেন্ট স্পিড নেবে। জাইগোট একটু স্পিড নেওয়া মানেই ওর খাবারের ডিমান্ড বাড়বে, তখন যাতে এন্ডোস্পার্ম ওকে ফুডটা সঙ্গে সঙ্গে দিতে পারে সাপ্লাই, সেই জন্য এন্ডোস্পার্মের স্পিড আগে হয় ডেভেলপমেন্ট।